আমরা 4 বার সুসাইড করতে গেছি। ইউরোপ বাংলাদেশি মানুষের স্বপ্নের দেশ, আর এই স্বপ্নের দেশে যেতে গিয়ে নিঃস্ব হচ্ছেন বাংলাদেশের অনেক মানুষ। আপনারা স্ক্রিনে একটি ভিডিওর মাধ্যমে দেখে নেবেন কিভাবে দালালের কপ্পরে পড়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন বাংলাদেশি মানুষেরাই, জীবনযুদ্ধে হেরে যাচ্ছেন তারা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমরা 4 বার সুসাইড করতে গেছি, কারণ আমাদের আর কোনো সেকেন্ড অপশন নাই। যে বলতেছে যদি বাইচে থাকে তো বাইচে থাকবো, যদি না বাইচে থাকে তাহলে ওরা ওইখানে ফালাই দেওয়া, ওর বডি ডিসপোজ করবো। আমরা যদি এটা না খাই তাহলে আমাদের শক্তি থাকতো না, আমরা শক্তি না পেলে আমরা কাজ করতে পারতাম না, আর কাজ না করতে পারলে আমাদের অনেক মাহির করতো। নদীতে জাপ দেওয়ার সাথে সাথে 4টা গুলি করে, কিন্তু হয়তো আল্লাহর রহমত আছে আমার উপরে। পুলিশ অফিসার বলতেছে যে আমার লাইফে আমি অনেক মৃত লাশ এখান থেকে উদ্ধার করছি, একমাত্র তুমি একজন ব্যক্তি যা জীবিত, তোমাকে আমি উদ্ধার করতে পারছি। আসলে খুবই মর্মান্তিক। আমি আমার পরিবারের হাল ধরতে বাংলাদেশ থেকে দুবাইতে পাড়ি জমাই 2023 সালে। সেখানে প্রথমে একটা হসপিটালিটি সেক্টরে জব করি। আমরা একসাথে 5 জন থাকতাম এক রুমে। তো সবারই স্বপ্ন ছিল ইউরোপে যাওয়ার এবং ভালো একটা জীবন এবং ইউরোপের লাইফস্টাইল অন্যরকম। তো ওই স্বপ্ন নিয়ে আমরা খুব কঠিন পরিশ্রম করে যাচ্ছিলাম। আমাদের কাছে আমাদের এই একজন বড় ভাই কাইসার ভাই, তার একজন বন্ধু তাকে একটা অফার দেয় যে থাইল্যান্ডে একটা ভালো চাকরি আছে চাইনিজ প্রজেক্টে, এবং সেটা স্যালারি হবে হচ্ছে মিনিমাম $1200 থেকে ম্যাক্সিমাম $1500 পর্যন্ত, আর সেটা 3 মাস পর্যন্ত হতে পারে। এবং আমরা ইউরোপে যেহেতু যাব ওইখান থেকে ওই রুটটা আমরা ব্যবহার করতে পারি খুব সহজে। আর 3 মাসের ভিসা হবে, ওইখানে মোটামুটি আমরা একটা $4000 মতো ইনকাম করতে পারবো। এবং আমাদের দুবাই থেকে যদি আমরা ইউরোপে যাই সেক্ষেত্রে $5000 বা $6000 খরচ হতে পারে। তো আমরা 5 জন চিন্তা করলাম জিনিসটা আমাদের জন্য খুবই সহজ এবং অফারটাও খুব ভালো। তখন আমরা ব্যাপারটা রাজি হলাম এবং আমরা আমাদের যে বড় ভাই আছে ওনাকে বললাম যে ঠিক আছে আপনি আপনার বন্ধুর সাথে কথা বলেন আমরা কিভাবে কি করব। তখন ওনার বন্ধুরা উনি বললো যে আমরা সবাই রাজি আছি, আমরা এখন কি করবো। তখন উনি বললো যে ঠিক আছে আমি যাদের কোম্পানিতে আপনারা চাকরি করতে যাবেন আমি তাদের সাথে কথা বলি এবং আপনাদের একটা ইন্টারভিউর ব্যবস্থা করে দিই। তখন তিনি একটা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আমাদের একটা গ্রুপে অ্যাড করায়, সেটা হচ্ছে গ্রুপে চাইনিজ লেখা ছিল। তো পরবর্তীতে হচ্ছে আমাদের 12ই আগস্টে ফ্লাইট থাকে, আমরা রাত 11:30টার সময় দুবাই থেকে শ্রীলঙ্কা যাই। শ্রীলঙ্কা 4 ঘন্টা ট্রানজিট ছিল, তারপরে আপনার কলম্বো থেকে আমরা আবার হচ্ছে আপনার ব্যাংকক যাই। তো ব্যাংকক যাওয়ার পরে আমাদের ওই কোম্পানি অলরেডি আমাদের একটা ছবি দিয়ে দিছে, প্লাস গাড়ির নাম্বার দিয়ে দিছে এবং বলছে যে তোমাদের জন্য একটা গাড়ি 7 নাম্বার গেটে অপেক্ষা করবে, ওই 7 নাম্বার এই গাড়ির নাম্বার থেকে তোমরা ওই গাড়ি থেকে বসবে, তোমাদেরকে আমাদের কোম্পানিতে নিয়ে আসবে। আর ওই কোম্পানির লোকেশনটা হচ্ছে ওই ব্যাংকক থেকে 7 ঘন্টা সময় লাগবে, সেটা ডিস্ট্রিক্টের নাম হচ্ছে মেসট। তো আমরা যখন মিসট প্রবেশ করি, মিসট ডিস্ট্রিক্টে একটা হোটেল ছিল, ওই হোটেলটায় লাস্ট ডেস্টিনেশন। আমাদেরকে ড্রাইভার বলে আপনারা এখান থেকে নামেন, আপনাদের জন্য আরেকটা গাড়ি অপেক্ষা করতেছে, আপনারা ওই গাড়িতে গিয়ে বসেন। তো ওই ড্রাইভারে আমাদের সাথে কোনো কথা বলে না, খুব স্পিডলি গাড়ি চালাচ্ছে। আর ওই যে রুটগুলো ছিল অনেক পাহাড়ির উপরে, মানে আশেপাশে কিছু নাই, শুধু জঙ্গল। তো তাকে জিজ্ঞেস করতেছি, সে ইংলিশ বুঝে না। সে 20 মিনিট পরে গিয়ে আরেকটা রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করাইলো। তখন আমরা দেখলাম যে আরো 2টা গাড়ি আমাদের জন্য অপেক্ষা করতেছে। তখন আমাদের 5 জনের মধ্যে 3 জন এক গাড়িতে উঠলাম, 2 জন আরেক গাড়িতে উঠি। তো যে 3 জন এক গাড়িতে উঠলাম, আমরা একটু যাওয়ার পরে আমাদের কাছে একটু সন্দেহজনক মনে হচ্ছে। তখন একজন আমাকে পিছন থেকে বলতেছে যে মামা চলো আমরা এখান থেকে নেমে যাই, কারণ হচ্ছে আমার কাছে জিনিসটা খুব সন্দেহ লাগতেছে। তখন আমি ওরে বলি যে আমার নিচে তাকাও, আমার নিচে তাকাও। সে আমার নিচে তাকিয়ে দেখে যে আপনার AK-47 3-4টা রাইফেল। তো আমি ওরে বলছি যে যাই হোক তোমরা একটু বসো, কারণ আমাদের আরো 2 জন ব্যক্তি সামনে গাড়িতে আছে। ওরা আমাদের একটা নদীর কাছে নিয়ে যায়, আর ওই নদীটা হচ্ছে মই নদী, মায়ানমার এবং থাইল্যান্ডের সীমান্তবর্তী। তখন আমরা জানি না যে এটা মায়ানমার নাকি থাইল্যান্ড। তো আমরা যখন ওই নদীর কাছে যাওয়ার পরে গাড়িটি স্টপ করে, তখন জঙ্গলের ভিতর থেকে প্রায় 10 জন লোকের মতো এসে আমাদের লাগেজগুলা 3 জন লোকে ক্যারি করে, আর বাকি লোকগুলো আমাদের হাতে ধরে টানতে থাকে এবং বলে যে ফলো মি ফলো মি। তখন আমরা অনেক ঘাবড়ে যাই এবং পরবর্তীতে আমাদের একটা নৌকায় উঠানো হয়, ইঞ্জিনের নৌকায়। তখন দেখি যে তাদের পিছনে AK-47 আসছিল। তখন তারা আমাদের এই পার থেকে ওই পারে নিয়ে যায়, মানে থাইল্যান্ড থেকে নদীটা ক্রস করে মায়ানমারে নিয়ে যায়। ওই পারে নিয়ে যাওয়ার পরে আমরা অনেকক্ষণ অপেক্ষা করি। আমাদেরকে যে পাঠাইছে এখানে নোমান, তাকে ফোন দেই। সে ফোন ধরে বলে যে টেনশন করার কোনো কারণ নাই, এরা আমাদেরই লোক। তখন আমরা বলতেছি যে ভাই আমরা কোথায় নিয়ে আসছেন, এখানে তো অস্ত্র আছে ওদের হাতে। জিনিসটা আমাদের কাছে খুবই আনইজি লাগতেছে। বলতেছে আমি আসি তো ভাই, আপনি টেনশন করেন কেন। তখন 10 মিনিট পরে চাইনিজে 2টা গাড়ি পাঠাইছে আমাদেরকে রিসিভ করে, একটা ক্যাম্পে নিয়ে আসছে যার নাম তাইচং ক্যাম্প। ওইখানে নিয়ে আসার পরে চাইনিজ আমাদের রিসিভ করে এবং চাইনিজে মায়ানমারের কারেন স্টেটের DKBA এবং কারেন আর্মিদের হাতে তুলে দেয়। ওরা একটা রুমে নিয়ে যায়, প্রথমে আমাদের বডি চেক করে এবং আমাদের কাছে যে পাসপোর্ট এবং যে মোবাইল ছিল ওইটা নিয়ে নেই। আমরা তখন বুঝতে পারছি যে আমরা অলরেডি মায়ানমার চলে আসছি। তখন আমরা বলতেছি যে আমরা চলে যাব, আমরা যেহেতু আমাদের টাকা দিয়ে আসছি, আমাদের টিকিট দিয়ে আসছি, আমাদেরকে ছেড়ে দেওয়া হোক। তখন পিছন থেকে এক চাইনিজ একটা কারেন্টের শট নিয়ে আসছে, মেশিন গান এবং হ্যান্ডকাপ নিয়ে আসে এখানে রাখে এবং আমাদেরকে বলে যে কে চলে যাবা,
যদি চলে যেতে চাও তাহলে চলো, তোমাদের জন্য একটা মেডিসিনের ব্যবস্থা আছে এবং তোমাদেরকে এটা দিয়ে এখন শর্ট দেওয়া হবে। আর যদি ভালোই বুঝো তাহলে এখানে সিগনেচার করো, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। তখন আমরা সবাই বই পেয়ে যাই এবং আমরা ওখানে আসলে খুবই সিগনেচার করি অত্যাচার কন্ট্রাক্ট করে পেপারে। কন্ট্রাক্ট এসব পেপারে ছিল দালালরা। আমাদেরকে 1 বছর 8 আসলে মাস তাদের দালালের অধীনে কাজ করতে হবে। মাধ্যমে কোনো দেশে ইভেন এই বাইরে 1 বছর 8 মাসের মধ্যে আমাদের তাদেরকে 2 লাখ ইউএসডিটি ইনকাম করে দিতে হবে। যদি আমরা সেটা ইনকাম করে না দিই দেন তাদেরকে আবার কন্ট্রাক্ট পেপার রিনিউ করতে হবে। তখন আমরা সিগনেচার করি। এই দিন রাত্রে আমরা ক্যান্টিনে যাই খাবারের জন্য, তখন দেখি অনেক পাকিস্তানি, ইথিওপিয়ান, শ্রীলঙ্কা, গানা, তারপর হচ্ছে বুরুন্ডি, অনেক পিপল। তো তাদের সাথে জিজ্ঞেস করি যে এগুলো আসলে কি হয় এখানে। তখন তারা অনেক হাস্যভাবে বলতেছে এখানে স্ক্যামিং হয় এবং এটা হচ্ছে একটা জেল যেখানে অনেক 1 বছর 2 বছর যাবত মানুষ পড়ে আছে, কেউ ছুটে যেতে পারে না। তখন বললাম যে যদি আমি 1.5 বছর এখানে কাজ করি আমি যেতে পারি, তখন বললো যে না, কেউ এখান থেকে যেতে পারে না, কারণ তারা এখানে কন্ট্রাক্ট শেষ হলে অন্য কোম্পানির কাছে সেল করে দেয়। কাজের সিস্টেমটা হচ্ছে স্ক্যামিং, লাইক আপনি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন এবং তাকে চাকরির অফার দিলেন, আপনাকে বলতে হবে প্রথমে ফ্রেন্ডশিপ করতে হবে আপনার সাথে। ফ্রেন্ডশিপ করার পর আপনারা বলতে হবে যে অ্যামাজন বা আলিবাবা এই টাইপের কিছু কাজ করতে। তখন একটা সময় যেহেতু আপনার সাথে ফ্রেন্ডশিপ হতে হতে আমার রিলেশন হয়ে যাবে, তখন আপনাকে বলবে যে আমাদের কোম্পানিতে ইনভেস্ট করো, যদি ইনভেস্ট করো তাহলে তুমি এখানে ভালো একটা প্রফিট পাবে। আর সেটা সম্পূর্ণ একটা ফেক প্রোফাইল থাকে। এবং যদি কাস্টমার দেখতে চাই যে আমি আসলে কথা বলতে চাচ্ছি, তখন একটা বিবেট সফটওয়্যার আছে, ওই বিবেট সফটওয়্যারে কল দিয়ে দেখে যে ভিডিও কলে যে একটা মেয়ে কথা বলতেছে, তার মানে কাস্টমার জিনিসটা কনফার্মেশন হয়ে যায় যে আমি মেয়ে। এবং ওইখানে অনেক মেয়ে আমাদের সাথে কাজ করে, ইথিওপিয়ান, শ্রীলঙ্কা, তাদের মাধ্যমে কাস্টমারকে একটা ভয়েস পাঠানো হয়। প্রথম 10 দিন আমাদেরকে বলছে কাজ করার জন্য। পরবর্তীতে আমাদের কাজের পারফরমেন্স ভালো না, একটা ছোট রুম আছে বন্দিঘর, ওইখানে নিয়ে যে লাইট নাই, ওইখানে নিয়ে যে হ্যান্ডকাপ দিয়ে উপরে এভাবে বাইন্দা রাখে এবং সবাইকে পিছনে অনেক মারধর করে। এবং কারা মানে আমরা দেখতে পারি না, একটু পরে পরে 10 মিনিট 15 মিনিট পরে পরে আইসা আমাদেরকে অনেক মারধর করে। তো যারা পরবর্তীতে বাংলাদেশ আমরা থেকে যখন দালালের মাধ্যমে ওইখানে বাংলাদেশ মার খাওয়ার বা পরে বুঝতে বিদেশ পারলাম যে না, আমাদের কাজ করা ছাড়া যে কোনো গতি বলা নেই। হয়, তখন সবাইরে যারা বললাম যেতে যে চান হয়তো আমি মনে আমাদের করি উপর আল্লাহ আছে, দালালের হয়তো আল্লাহ মাধ্যমে আমাদের আপনারা এখান থেকে চাপাই বাঁচিয়ে নিতে নিতে পারবো, পারে। আমরা আর কেউ কিছু কারণ করতে পারবো না। দালাল কোনো সময় তো সুখ এনে দিতে ওই পারে সময় না, একটা ছেলে আসছে উজবেকিস্তানের ট্রান্সলেটর হিসাবে, বা এটি যেন ওর নাম ছিল আদি। ভালোভাবে দেশে তখন ফিরে ওরে যায়, ফোন এটাই দিছে, খুব ভালো। কোম্পানি থেকে, ফোনের পিছনে স্টিকার লাগানো ছিল। তো ও আমাদের রুমমেট হয়েছিল। তো ও যখন আমাদের রুমমেট ছিল, ওর কাছে যখন ফোন ছিল, তখন ওর হাতে পায়ে ধরি যে আমাদের একটু ফোন দাও, আমরা আমাদের ফ্যামিলির সাথে কথা বলবো। তখন আমরা প্রথম আমাদের ফ্যামিলির সাথে কথা বলি এবং এই সব বিষয়ে আমাদের ফ্যামিলিকে আমরা ইনফর্ম করি। তারা জানি কোনো কিছু করতে পারবে না, আর তারা জিনিসটা খুব নেগেটিভ ভাবে নিবে বা হচ্ছে তারা খুব টেনশন করবে। পরবর্তীতে আমরা সবকিছু খুইলা বলি সব ফ্যামিলিরে। তখন আমাদের একজন বড় পরিচিত ভাই আছে, তার নাম হচ্ছে রাসেল, তিনি একজন মেজর এবং তিনি যশোর সেনানিবাসে আছে। আমরা তার সাথে বিস্তারিত কথা বলি। তো বিস্তারিত কথা বলার পরে সে আমাদের ব্যাপারটা আশ্বাস দেয় এবং সে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের যোগাযোগ করতে বলে। তখন আমাদের পুরো ফ্যামিলি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে। তখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য। আমাদের ফ্যামিলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলে থাইল্যান্ড এম্বাসিতে যোগাযোগ করার জন্য। আমাদের ফ্যামিলি থাইল্যান্ড এম্বাসিতে যোগাযোগ করে এবং অ্যাপ্লিকেশন দেয়। থাইল্যান্ড এম্বাসি থেকে বলে মায়ানমার এম্বাসিতে যোগাযোগ করার জন্য। ফ্যামিলি মায়ানমার এম্বাসিতেও যোগাযোগ করে এবং তাদের একটা লিখিত অভিযোগ দেয়। পরবর্তীতে এটা নিয়ে আমরা অনেক সময় অপেক্ষা করি, দিন গুনতে থাকি, কিন্তু কোনো কিছুই হয় না। তো একদিন সে আমারে বসে, আমি যখন কাজ করি তখন আমার একটা পারফরমেন্স ভালো হয়, তখন বসে অনেক খুশি হয় আমার উপরে। খুশি হয়ে বলতেছে যে তুমি কি চাও। তখন পাশে থেকে আরেক বস বলতেছে তুমি কি মোবাইল চাও। তখন আমি বলি যে না, আমি মোবাইল চাই না। তখন বসে জিনিসটা খুব ভালোভাবে নেই এবং আমাকে বলে সত্যি মোবাইল চাও না। আমি বলছি না, মোবাইল চাই না, কারণ মোবাইল চাইলে ফ্যামিলিকে আমার সময় দিতে হবে, কিন্তু আমি এখানে টাকা ইনকাম করতে আসছি, যেহেতু আমাকে টাকা ইনকাম করতে দেন। তখন বসে জিনিসটা একটু পজিটিভলি নেই এবং আমাকে বলে ঠিক আছে। পরের দিন রাত্রেবেলা এসে আমার ফোন দেই প্রথম, এবং আমাকে বলে যে নাও, কিন্তু ফোন তুমি মিসবিহেভ করো না, তোমাকে দিছি তার মানে এই যে তুমি ইউজ করবা। তখন আমি প্রথম যখন ফোন পাই তখন আমি ফ্যামিলির সাথে কথা বলি এবং তখন আমি চিন্তা করি যে আমাদের এখান থেকে যে কোনো ওয়েতে বের হতে হবে, যে কোনো মাধ্যমে। তখন 15 তারিখে আমাদের যে 5 জন ছিলাম, ওই 5 জনের সাথে আরো 4 জন যুক্ত হয়েছে নতুন। একজনের নাম হচ্ছে শাহ আলম, একজনের নাম হচ্ছে ফারুক, একজনের নাম হচ্ছে শান্ত এবং আরেকজনের নাম হচ্ছে ইসমাইল। তাদেরকে আমরা যখন কাজ করি তখন আমাদেরকে ভিডিও করছে বসেরা, ভিডিও করে সে নুমানরে দিচ্ছে এবং সে নুমান এই বাকি 4 জনরে দেখাইছে যে দেখো বাংলাদেশিরা এখানে খুব সুন্দর ভালোভাবে কাজ করতেছে। তখন বাকি 4 জন যখন ওই ক্যাম্পে আসে এবং বলে যে ওয়াও কাইসার ভাই আপনারা কেমন আছেন, তখন আমরা বলি যে আপনি কি আমাদেরকে চিনেন। বলছে আপনার সাথে না আমরা কথা বললাম টেলিগ্রামে। তখন আমাদের বুঝতে বাকি রইল না যে আমাদেরকেও এখানে ব্যবহার করা হচ্ছে। তো আমরা সব বাঙালি একদিন এক রাত্রে বসে এবং সবাই আমি বলি, সবাই রাজি হয় যে এখানে একমাত্র বাঁচতে হলে আমাদের রিস্ক নিয়ে বের হতে হবে। আর সবাই এখন আমার উপরেই ভরসা, কারণ আমার কাছে ফোন আছে। তখন আমি আস্তে আস্তে সবার সাথে যোগাযোগ করি। তখন আমার অনেক আগে একজন প্রফেসর ছিল, তিনি হচ্ছে ক্রিস্টোফার পিনি, তার ব্রিটিশ সিটিজেনশিপ এবং তার জন্ম ব্রিটিশে, সেই ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের একজন প্রফেসর, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং আমি স্যারকে ব্যাপারটা ইনফর্ম করি এবং সে ব্যাপারটা শুনে খুবই হতাশ আমার প্রতি। তখন সে আমাকে বলছে যে তুমি টেনশন করো না, আমি তোমার জন্য সর্বোচ্চটা চেষ্টা করবো। এনজিও একটা হচ্ছে IOM, একটা হচ্ছে AGM। তো
তখন ওই ক্রিস্টোফার পিনি আমাকে মেল করে যে তুমি যত দ্রুত সম্ভব ওই দুইটা মেইলে তোমার এই যে দুইটা আইজিএম এবং আইওএম এর সাথে তুমি যোগাযোগ করো, তারা তোমাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে হেল্প করবে। তখন আমি ওয়াশরুমে সবসময় যখন যাইতাম তখন ফোনটা পকেটে নিয়ে যায় আইওএম এবং এজিএম এর সাথে মেইলে কথা বলতাম। তো তারা আমি সব ডকুমেন্ট তাদের এক এক করে জীবনটিতে কিভাবে বেঁচে গেলেন একজন প্রবাসী, তা দেখা গেল আসলে বাস্তবতা খুবই নির্মম। এই সবার পাসপোর্টের কপি, সবার একটা একটা করে ছবি, ভিডিও সবকিছু আমি ওই সংস্থাকে পাঠাই এবং তারা আমাকে আশ্বাস দেয় যে তুমি খুব দ্রুতই ছাড়া পাবে, তোমরা টেনশন করো না, আমরা এটা নিয়ে কাজ করতেছি। আর আমি ওইখান থেকেই বাংলাদেশ এম্বাসিতে যোগাযোগ করি। তারা বলে যে আমরা তো এই ব্যাপারটা টোটালি নিউ, আমরা তো তেমন কিছুই জানি না, আমরা কি করব, তো আপনারা আমাদেরকে বলেন আমরা কি করতে পারি, আমরা এটা করবো। তখন আমরা বললাম যে ইন্ডিয়ান, আমরা শুনছি এখানে আসছে ইন্ডিয়ানরা, এসে তাদের লোকগুলো নিয়ে গেছে, তারা থাই গভর্নমেন্টকে প্রেশার দিছে যে আমার লোকগুলো এখানে এন্ট্রি হয়েছে বাট এক্সিট হয় না, এই লোকগুলো কোথায় গেছে, আপনি এই লোকগুলোকে আমাকে বুঝিয়ে দেন, নাহলে আমি ইন্টারপোল আপনাদের নামে অ্যাকশন নিব। তখন 15 দিনের মধ্যে তারা ওই ইন্ডিয়ান লোকগুলারে ছেড়ে দিছে এখান থেকে। তা আমাদের তো সেম, আপনারা হয়তো এটা বলেন। তখন তারা বলছে যে ঠিক আছে আমরা থাই গভর্নমেন্টকে একটা চিঠি দেবো। এভাবে করতে করতে প্রায় 2 মাস আমাদের চলে গেছে, কিন্তু আমাদের কোনো পজিটিভ রেজাল্ট আসতেছে না। আরও 4 জন বাঙালি আসে, টোটাল আমরা 13 জন হয়ে যাই। তো আমরা বললাম যে আপনাকে কে পাঠাইছে, তখন বলতেছে যে আমাদেরকে রনি এবং নোমান ভাই পাঠাইছে। তখন আমরা প্রথম অবস্থায় বলি আচ্ছা ঠিক আছে আপনারা আসছেন, খাওয়া দাওয়া করেন, আপনাদের সাথে রাত্রে আমরা কথা বলবো ব্যাপারটা নিয়ে। তখন রাত্রে কথা বলা যেটুকু মানব পাচার হচ্ছে এভাবে, আমাদের হাতে পায়ে আর এভাবে হাজার হাজার প্রাণী ঢুকে মান্থলি একটা যাচ্ছে। টার্গেট আছে, আপনার মিনিমাম আপনাকে 20,000 ইউএসডিটি ইনকাম করতে হবে। যদি আপনি 20,000 ইউএসডিটি ইনকাম করেন সেক্ষেত্রে আপনাকে তারা কোনো মারবে না এবং আপনাকে অল্প পরিমাণ টাকা দিবে খরচের জন্য, আপনাকে স্যালারি কখনোই দিবে না। আর যদি আপনি 20,000 ইউএসডিটি ইনকাম না করতে পারেন আপনাকে প্রত্যেক দিন পানিশমেন্ট দেওয়া হবে, জেলে পাঠানো হবে। আর ওই জেলে কারেন্টের শট হচ্ছে, আপনার ব্যাম্বু, আরো এত পরিমাণ অস্ত্র থাকে, প্রচুর মায়ের দূর করে। তো লাস্ট আমরা এভাবে করতে করতে আমাদের ফ্যামিলির কাছে আমরা প্রেশার দিই, কিন্তু ওরা কিছুই করতে পারে না, বাংলাদেশ এম্বাসি কিছু করতে পারে না। পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু আমাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে, কিন্তু তারা আর সেকেন্ড কোনো কিছু আমাদের জানায় না। আমরা ব্যাপারটা নিতে নিতে একবার হতাশ হয়ে গেছি, আমরা ভেবে নিয়েছি যে আমরা কোনোদিন এখান থেকে বের হতে পারবো না, সম্ভবই না, কারণ এখানে মায়ের খেতে চেয়ে আমাদের সুসাইড করে মরে যাওয়া ভালো। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে এটার বেনিফিট কি, কারণ আমাদের মধ্যে যে নতুন একজন আসছে সে বসে বলছে আমি চলে যাব। তখন বস বলছে অলরেডি তোদের পিছনে অনেক টাকা ইনভেস্ট করছি। তখন বলে যে আমি তো আমার নিজের টাকা দিয়ে আসছি, আপনি কোথায় ইনভেস্ট করছেন? তখন বলে যে তোদেরকে যে পাঠাইছে রনি এবং নোমান, তাদেরকে আমরা একজনকে $5,000 করে দিছি, দুজনকে $10,000 দিছি। তুই যদি এখান থেকে যেতে চাস তাহলে তোকে 3 গুণ ডলার এখান থেকে পেড করে যেতে হবে, তার মানে $30,000 তোকে পেড করে যেতে হবে। তখন আস্তে আস্তে ইথিওপিয়া, শ্রীলঙ্কান থেকে অনেক ছেলে মেয়ে আসতে থাকে, তখন মেয়েদের সংখ্যা বাড়তে থাকে। আর যাদের কারেন্টের শর্ট ভয় পাইতো, তখন ওই যে 10 লিটারের পানির গ্যালেন আছে আমরা যে ফিল্টার দিয়ে খাই, ওইগুলা 2 কান্দে 2টা রাইখা এভাবে দাঁড় করে রাখতো প্রায় 2 ঘন্টা। যদি এটা নামাইতো তার মানে আরো 2 ঘন্টা, 4 ঘন্টা। মেয়েদের ক্ষেত্রে একটু ছাড় নাই এবং ছেলেদের চেয়ে বেশি মেয়েদেরকে মারে, কারণ তারা একদম নিউ, কাজ সম্পর্কে তাদের কিছুই জানে না। আমাদেরকে পর্ক দিত কিন্তু আমরা খাইতে পারতাম না, কিন্তু আমাদের কোনো আদার্স অপশন ছিল না, কেননা আমরা বাইরে থাকতে হইলে আমাদেরকে এটা খায় বাঁচতে হইতো। আমরা যদি এটা না খাই তাহলে আমাদের শক্তি থাকতো না, আমরা শক্তি না পেলে আমরা কাজ করতে পারতাম না, আর কাজ না করতে পারলে আমাদের অনেক মায়ের দূর করতো। তখন আমাদের ফ্যামিলির কথা অনেক মনে পড়তো। পরবর্তীতে আমরা যা দিত আমরা চোখ বন্ধ করে খাইতাম, ইভেন কাঁচামরিচ দিয়ে ভাত পর্যন্ত আমরা খাইতাম। তো এগুলা খাওয়ার পরে আমরা কাজ করতাম 15 ঘন্টা, আমাদের শুধু ঘুমাইতাম, আইসা রুমও আবার চলে যেতাম, কোনো অফ নাই, কিছু নাই। তো একদিন আমার টিমে একটা ছেলে আসে পাকিস্তানি, তো ও হচ্ছে একদম নতুন, তার 7 দিন আমি প্রশিক্ষণ দিই, কিন্তু 7 দিনের পরে সে আর কাজ করতে পারে না, তার মাথার মধ্যে এগুলো যায় না। পরবর্তীতে বসে অনেক মাইর পরে এর পরের দিন ও অফিসে আসে। আমাদের ওইটা হচ্ছে 18 অক্টোবর। আমাদের অফিসে আমি তখনও এনজিওর সাথে যোগাযোগ করি, প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের নেওয়ার জন্য বাথরুমে গিয়ে মেল করি, স্যার ক্রিস্টোফারকে বলি, সবাইকে বলি, এম্বাসিতে যোগাযোগ করি, সবাই আমাদের শুধু আশ্বাস দেয় যে তোমরা উদ্ধার হবা, তোমরা উদ্ধার হবা, তোমরা উদ্ধার হবা। আমরা 4বার সুসাইড করতে গেছি। এটি কষ্ট থেকে সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে। হ্যাঁ, কেননা আমাদের আর কোনো সেকেন্ড অপশন নাই। 18 তারিখে রাত্রে তখন 10:30 বাজে চাইনিজ টাইম। আসার পরে আমাকে বসছি টেবিলে, আমার অপোজিটে পাকিস্তানিটা বসা ছিল। তো হঠাৎ করে ওই পাকিস্তানিটা স্ট্রোক করে, ওর বুকে নাকি চাপ দিয়ে ওর টেবিল উল্টায় পড়ে যায়। তো ও টেবিল উল্টায় পড়ে যাওয়ার পরে আমরা সবাই দৌড়ার পরে আমি বুকে অনেক চাপ দিই, তখন ও বমি করে দিছে। তখন বসে বলতেছে ওরে নিয়ে নিচে নামা, ওরে এখান থেকে নিয়ে যা। তখন ওরে নিয়ে নিচে নামার পরে ওর অবস্থা দেখি খুব খারাপ। তখন আমাদের যে ট্রান্সলেটর ছিল, যে ইংলিশ থেকে চাইনিজ ট্রান্সলেট করতো, সে ছিল বার্মিস, ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। তো ও আর হচ্ছে ড্রাইভার ছিল চাইনিজ। তো ওই আমরা সবাই গাড়িতে, ওরা 3 জন গাড়িতে উঠে, তখন ওই দেখলাম যে বার্মিসটা আনইজি ফিল করতেছে ওরে নিয়ে। তখন ওই বার্মিসটা আমার বলতেছে যে তুমি আসো আমাদের সাথে। তখন আমার বসে বলতেছে তুমি যাও। তখন আমার কাছে কোনো কিছু নেই, কারণ আমার মানি ব্যাগ
আমার মোবাইল সবকিছু হচ্ছে ওই কোম্পানির আমার জ্যাকেটের মধ্যে। আর জ্যাকেট হচ্ছে আমি যে ডেস্কে বসি ওই ডেস্কের পিছনে। তো তখন আমি ওদেরকে নিয়ে যাই, ওদেরকে নিয়ে যাওয়ার পরে হসপিটালটা ছিল আমার যে প্রথম একটা লোকেশনে যেখানে কাজ করতাম, 31শে আগস্টে যেখানে আমাদের চেঞ্জ করছে, ওই যে নদী দিয়ে আমাদের এপারে পার করছে ওই পাশে। তো ওইখানে ক্যাম্পে যাওয়ার পরে ওরা হসপিটালে নিয়ে যায় ডক্টর, এটা হচ্ছে একটা ক্লিনিক, একটা বার্নিশ লোক ওইখানে চিকিৎসাতে। সে দেখা বলতেছে যে ওর হার্ট অ্যাটাক করছে, ওর অবস্থা ক্রিটিক্যাল। তখন ওই যে ফাঙ্গিয়া হচ্ছে ট্রান্সলেটর, সে কল দিল চাইনিজে যে ওর অবস্থা খুব খারাপ। তখন চাইনিজ বলতেছে যদি বাইচে থাকে তো বাইচে থাকবো, যদি না বাইচে থাকে তাহলে ওরা ওইখানে ফালাই দেয়া ওর বডি ডিসপোজ করবো। তো এইগুলো শোনার পরে আমি খুব ভয় পেয়ে গেছি। তখন বললাম যে ওরা, আমি বলতেছি যে ভাই টেনশন মাত করো, আল্লাহ সব কিছু ঠিক করে দেগা। তো ওরে অনেক সান্ত্বনা দিতেছি, ও শুধু কাঁদতেছে আর বলতেছে যে আম্মি আম্মি। তখন আমার খুব খারাপ লাগতেছে। তখন আমি দেখলাম যে ও ঘুমাই গেছে, ওরে ইনজেকশন দিয়েছে ঘুমের। তো ও ঘুমাই গেছে। তখন আমি ওয়াশরুমে গেছি। ওয়াশরুমে যাওয়ার পরে দেখলাম যে পিছন দিয়ে ওয়াশরুমে ভেন্টিলেটর দেওয়া নদীটা দেখা যাচ্ছে, যে মই নদীটা। তখন হচ্ছে আমি একটু বেরোলাম, তখন আমার জন্য কেমন একটা খারাপ লাগতেছে যে আমি যদি উদ্ধার হই হয়তো আমি বাকিদের উদ্ধার করতে পারবো, কারণ একমাত্র যদি ভিকটিম হিসেবে আমি উদ্ধার হয়ে যাই সবার সবার চোখে, আমি অ্যাটলিস্ট বলতে পারবো সরাসরি যে আমার বাকিগুলো এখানে উদ্ধার করার ব্যবস্থা করার পর আমরা সবাই বিপদে আছি। তখন আমি যে বের হইলাম আস্তে আস্তে, বের হওয়ার পরে আমার আবার স্মোকিং করার একটু স্বভাব আছে। তখন আমি ওই ক্যাম্পে এই হসপিটালে বেরোনোর সময় যে ট্রান্সলেটর সে বসে মোবাইল চালাইতেছে আর চাইনিজে বসে জিম করতেছে ওইখানেই। তো আমি আস্তে আস্তে বেরোলাম ওদের সামনে দিয়ে, ওরা আমার কোনো কিছু বলে নাই। তো যখন বেরোলাম, বেরোনোর পরে আমি একটা সিগারেট নিয়ে হাতে নেওয়ার পরে ওই সামনে একটা মন্দির আছে বুদ্ধদের, ওই মন্দির পর্যন্ত যাই। তো ওই মন্দির পর্যন্ত একটা যাওয়ার পরে তো মন্দির থেকে রাখার ডাইনে মানে যে একটা রাস্তা ভাইটি ঢুকছে নদী আসলে পর্যন্ত, খুবই ওই নদী পর্যন্ত যাওয়ার, ইয়ে করছে, মন্দির তার যাওয়ার জন্য পরে আমার কেমন যেন মনে হচ্ছে যে আমি নদীর কাছে বলা যাই। মানে যাবো কি যাবো না, আমার হচ্ছে যে পালাই যায় এখান থেকে, পালাই গিয়ে ওদেরকে উদ্ধার করবো ইনশাল্লাহ। তো আস্তে আস্তে এগুলো ভাবতে 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 আমি নদীর পর্যন্ত চলে যাই। নদী যাওয়ার আগে আমার পা হচ্ছে আপনার কাদা নিচে চলে যায়। তখন আমি জুতা ছাড়া উঠাইতে হয় আমার পায়ে, তখন দেখি যে প্যান্ট অনেকগুলো কাদা নিচে ডেবে গেছে। তখন আমি চিন্তা করলাম আমি যদি এখন ব্যাগে যাই সেক্ষেত্রে আমার জন্য এটা প্রবলেম হতে পারে। এর চেয়ে ভালো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তুমি আমার উদ্ধার করো। হুম। তখন এই বললাম আমি নদীর মধ্যে লাফ মারি। লাফ মারার পরে ওই যে ক্যাম্পের মধ্যে ওয়াচ টাওয়ার ছিল, ওই ওয়াচ টাওয়ার থেকে একজন কারেন্ট আর্মি আমার দেখা ফেলে। ওই নদীতে ঝাঁপ দেওয়ার সাথে সাথে ওই 4টা গুলি করে, কিন্তু হয়তো আল্লাহর রহমত অবশ্যই আছে আমার আল্লাহর উপরে, রহমত আছে যে হয়তো আল্লাহ আল্লাহ আমার ভাইটি বেঁচে গেছে। জীবনে ভালো কাজ করছিলাম, একটা গুলি আমার লাগে নাই। আর ওই নদীর পানিগুলো এত স্পিডে আসছিল, মানে পাহাড়ি ডলগুলো নাইমা আসে। তো ওই পানিগুলো হচ্ছে আমায় নিচে একবার সাপের মতো সাঁতার কাটতে থাকি, আমার খুব দ্রুত এখান থেকে সরায় ফেলে। তো আমি আর পারতেছিলাম না, আমি হচ্ছে আপনার পুরো বডি নিচে দিয়ে মাথা উপর দিয়ে হচ্ছে সাঁতার কাটতেছিলাম, কিন্তু উজানের দিকে যাইতে পারতেছিলাম না, কারণ হচ্ছে এত পরিমাণ স্রোত ছিল। প্রায় 40 থেকে 42 মিনিট পর্যন্ত আমি সাঁতার কাটি। পরবর্তীতে আমি একটা গাছ দেখি নদীর মধ্যে ভাঙা পড়ে রয়েছে, ওই গাছটা আমি ধরি, ধরে আস্তে আস্তে ওই গাছটা দিয়ে আমি উজানে চলে আসি। তো উজানে চলে আসার পরে দেখি শুধু জঙ্গল আর জঙ্গল। তখন আমি একটু রেস্ট নিই, 5 মিনিট রেস্ট নিয়ে আমি বুঝতে পারছি যে ওরা আমার এখন খুঁজবে, ওদের যেহেতু নৌকা আছে ওরা এদিক দিয়ে আসতে পারে, সেক্ষেত্রে আমার বেটার আমি এই জায়গাটা ত্যাগ করি। তখন এই জঙ্গলের ভিতর দিয়ে অনেক লতা পাতা ছিল, ওইগুলা দিয়ে আমি মনে করেন রাস্তা ক্লিয়ার করতে 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 প্রায় 1 ঘন্টার মধ্যে ওই যে ছোট ছোট বাঁশের মতো এগুলো আমার পাওয়ার মধ্যে ঢুকে রক্ত যুগ এগুলো অনেক বেরোতেছিল, আমার পা দিয়ে রক্ত বেরোতেছিল। দেখি একটা 4 রাস্তায় মরে যাওয়ার সময় দেখি 4টা বাইক 5টা বাইক খুব স্পিডলি সোজা যাইতেছে, এবং তাদের পিছনে পুলিশের মতো AK-47 এগুলো রাইফেল ছিল। তখন আমি এগুলো দেখার পরে আমি তো বুঝতে পারি যে এটা হচ্ছে আমাদের কোম্পানির লোক, হয়তো তাদের পাঠাইছে আমার, তো ওরা খুঁজতেছে। তখন আমি একটা সুন্দর করে ঝোপের মধ্যে গিয়ে বসে পড়ি। আসলে তখন এই আমি বুঝতে পারি ভিডিওটি যে ওরা যে না রাস্তা দিয়ে দেখলে গেছে ওই আপনারা রাস্তাটা বুঝতে হসপিটালে পারবেন যাওয়ার। না তখন আমি ওই ভাইটি রাস্তাটা ফলো করি, কিভাবে তখন আমি দৌড়তে থাকি। তখন জীবনে যাওয়ার সময় প্রায় 1-1.5 ঘন্টা যাওয়ার যুদ্ধ পরে করে দেখলাম যে বেঁচে অনেক দূর থেকে ফিরেছে। আবার এই বাইকগুলো ভেগে আসতেছে, লাইট দেখা যাচ্ছে লাল লাইট। তখন আমি অনেক কষ্টে প্রায় 6 থেকে 7 ঘন্টা ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একবারে হচ্ছে আপনার পপরা ডিস্ট্রিক্ট বলে এটারে, পপরা ডিস্ট্রিক্ট থাইল্যান্ড মেন রোডে আসি। আর সেই মেন রোডটা হচ্ছে পপরা টু মেসর। তখন যখন মেন রাস্তায় আসি দিয়ে একটা দুইটা করে ট্রাক চলে। তখন যখন ট্রাকগুলো চলতেছে আমি অনেকগুলো ট্রাকগুলোর ইশারা দিচ্ছি দাঁড়ানোর জন্য, কিন্তু কোনো ট্রাকগুলো আমার দাঁড়াচ্ছে না। তখন আমি আবার দৌড়তেছি, সোজা দৌড়ার পরে হঠাৎ করে দেখলাম যে বাম পাশে একটা বাইক আসলো, ওই বাইকটা আমাকে ফলো করে গেল। তখন আমার মনের মধ্যে একটু ঘাবড়া লাগলো যে হয়তো সে কোম্পানির লোক হতে পারে। তো আমার সন্দেহের কারণে এই পার থেকে ওই পারে চলে গিয়ে জঙ্গলের ভিতরে সুন্দর করে বসে রইলাম। পরবর্তীতে যে দেখলাম 2 মিনিটের মধ্যে বাইকটা ঘুরায় আমি যেখানে ছিলাম এখানে আসলো, এবং সে আমাকে খুঁজতেছে। তখন সে একটা ফোন দিল, ফোন দেওয়ার পরে 5 জন লোক আসলো, আরো বাকি তাদের পিছনে পুলিশের মতো পিস্তল ছিল। তারা ওই জঙ্গলে আমি যে সাইডে ছিলাম ওই সাইডে অনেক খোঁজাখুঁজি করতেছে আমারে। দূরতে দূরতে তখন 2 কিলোমিটার পর্যন্ত যাওয়ার পরে তখন দেখি যে একটা স্কুলের বেলবোর্ড। তখন আমি ভাবলাম যদি আমি স্কুলে গিয়ে কোনো হেল্প পাই, কারণ এখান থেকে তো আমার ধরে নিতে পারে। তখন আমি বামি দিয়ে ওই স্কুলের দিকে যাইতেছি। স্কুলে যাওয়ার সময় দেখি যে ওই রাস্তা অনেক জঙ্গল। তখন আল্লাহর অনেক রহমতে একটা কষ্টের লোক লাইফ আমি পার দেখতে পাই, করছেন সে একটা বাইক দিয়ে কয়েক আসতেছে। মাস ভাইটি। তখন আমি তার কাছে যাই, তার কাছে গিয়া আসলে বলি যে খুবই আই ওয়ান্ট কষ্ট টু গো লাগে মেসর। এগুলা দেখলে। তখন সে ইংলিশ বুঝে না, তখন আমি তাকে বললাম যে গিভ মি ইউর ফোন। তখন সে বুঝে না, তখন আমি হাতে দেখালাম যে আমাকে আপনার ফোনটা দেন। তখন সে তার ফোন দিছে, কিন্তু তার ফোনে ইন্টারনেট নাই। তখন আমি তাকে ইংলিশ বলতেছি কিন্তু সে বুঝতেছে না। তখন সে আরেকজনের ফোন দিল, ফোন দেওয়ার পরে উনি একটু ইংলিশ বুঝে, উনি হচ্ছে একজন বুদ্ধ মন্দিরের পুরোহিত। তখন উনারে ফোন দেওয়ার পরে উনারে বললো আমি যাই, আই নিড টু গো মেসর, আই নিড এ কার।
ডোন্ট ওয়ারি, আই উইল গিভ ইউ মানি। তখন বলতেছে যে তুমি ফোনটা ওই লোকের কাছে দাও যে লোক তোমার পাশে আছে। তখন আমি ফোনটা ওনারা দিলাম, তখন উনি বলতেছে যে তুমি আমারে নিয়ে যেন ওনার বাসায় যাই। সেক্ষেত্রে তখন উনি আমারে নিয়ে তার বাসায় গেছে। তখন আমিও অনেক কনফিউশন হয়ে যায়, আবার নাকি আমি বিক্রি হয়ে যাই। তখন যাওয়ার পরে আমি যখন গেলাম ওইখানে, আমার অবস্থা খুব খারাপ। তখন ওই লোক আমারে দেখলো, দেখার পরে আমারে বলতেছে যে ইউ কাম ফ্রম মায়ানমার ক্যাসিনো রাইট? তখন আমি বললাম যে হ্যাঁ। তখন সে বলতেছে তাড়াতাড়ি আসো। তখন সে একটা রুমের ভিতরে নিয়ে গিয়ে আমার বসাইলো, বসায় বলছে যে তুমি পানি নাও, তোমার কি করতে হবে তুমি জলদি করো, কারণ তোমাকে যদি আবার ওই মাফিয়ারা খুঁজে পায় তখন তোমার কিন্তু এখানে শুট করে মাইরা ফেলবে। তখন আমি পানি দেওয়ার পর আমি বলছি যে আমার ইমিডিয়েটলি ফোন দেন। তো আমার ফোন দিছে, আমি বাড়িতে ফোন দিচ্ছি কিন্তু কেউ ফোন রিসিভ করতেছে না, কারণ ওইখান থেকে অলরেডি বইলা দিচ্ছে আমি পালাইছি, যেন আমার ফোন রিসিভ না করে, কোম্পানি থেকেও ফোন দিতে পারে। তখন আমি অনেক চেষ্টা করতে 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 তখন আমি আর কোথাও ফোন দিতে পারতেছি না। তখন আমি আমার এক বান্ধবী, আসলে এগুলা তারে আমি দেখে ফোন আমার দিলাম, খুব কারণ কষ্ট সে আমার লাগতেছে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক হেল্প করছে। রাশিয়ারও তখন সে এসব আমার এনজিওর নাম্বার দিল, তখন ওই দেখলে লোকের মোবাইল খুবই থেকে আমি কষ্ট এনজিওর লাগে ফোন দিই। আসলে। ফোন দেওয়ার পরে এনজিও সারা রাত আমার আপনার জন্য অপেক্ষা মনোযোগ করে। তখন দিয়ে সে আমাকে শুধু বলছে যে সম্পূর্ণ হোয়ার আর ভিডিওটি ইউ নাও। দেখেন। তখন আমি তাকে বললাম আই ডোন্ট নো হোয়ার আই এম, বাট ইউ ক্যান টক টু দ্য ওয়ান পিপল হু হেল্প মি হেয়ার। দেন সে তার সাথে কথা বললো এবং সে তাকে বললো যে আমি খুব ইম্পর্টেন্ট একজন ব্যক্তি, তাকে আমাকে যেন 20 মিনিট এখানে রাখা হয়। তখন উনি আমার ফোন বলতেছে এনজিও যে ইউ ডোন্ট ওরি, আই উইল সেন্ড সাম সোলজার অ্যান্ড পুলিশ, দে উইল হেল্প ইউ ইমিডিয়েটলি। তখন আমি অপেক্ষা ছিলাম। 20 মিনিটের মধ্যে থাই পুলিশ এবং থাই সোলজার এবং এনজিওর লোক আসে এবং আমাকে বলে যে তুমি টেনশন করো না, আমরা পুলিশের লোক, তোমাকে হেল্প করতে আসছি। তখন আমি তাদেরকে সবকিছু খুলা বলি, তারা আমার পানি দেয়। তখন তারা ওইখান থেকে আমার নিয়ে যায় হচ্ছে পুলিশ স্টেশন, এবং তারা খুব ভালো, তারা আমাকে খুব হেল্প করছে, আমার চিকিৎসা দিচ্ছে, আমার খাবার দিচ্ছে, আমার ড্রেস কিনা দিচ্ছে। তখন তাদেরকে সবকিছু খুলে বললাম আমার এই বন্ধুগুলা, আমার এই বাইকগুলো ওইখানে আটকা আছে, তাদের হেল্প লাগবে। তখন তারা বলতেছে তুমি টেনশন করবে না, তুমি আগে সুস্থ হও, তুমি সুস্থ হওয়ার পরে তাদেরকে আমরা উদ্ধার করবো, তুমি টেনশন করবে না। এনজিও আমার বলছে যে অনেক পুলিশ এগুলোর সাথে জড়িত আছে, সো আমি আমার একটা পরিচিত আর্মি আছে, আমি তাকে তোমাকে পাঠিয়ে দিচ্ছি, সে তোমার সাথে থাকবে, এবং সে খুব ভালো। ওই পুলিশ অফিসার আমার নিয়ে সবকিছু করলো, সন্ধ্যায় একটা মিটিং বসলো এবং সে পুলিশ অফিসার বলতেছে যে আমার লাইফে আমি অনেক মৃত লাশ এখান থেকে উদ্ধার করছি, একমাত্র তুমি একজন ব্যক্তি যা জীবিত, তোমাকে আমি উদ্ধার করতে পারছি, আমি সত্যি অনেক গর্বিত তোমার প্রতি, তুমি যা করছো এটা কখনোই ভোলার মতো আসলে না। এসব ওই থেকে আমার এনজিও কান্না এবং চলে পুলিশ আসবে যেভাবে আমাকে নিয়ে ভিডিওটি আপনার দেখছি। হিউম্যান ট্রাফিং আসলে ভিকটিম খুবই অফিস মর্মান্তিক মেসট একটি ওই ক্যাম্পে ঘটনা। শেল্টারে নিয়ে ওদের হাতে বুঝিয়ে দিয়ে আসে। তো বুঝিয়ে দিয়ে আসার পরে আমার ওইখানে দেখলাম যে আরো আমার মতো অনেক ভিকটিম রয়েছে এবং তারা ইন্দোনেশিয়ান 17 জন। তাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কিভাবে আসছো, তখন তারা বললো তাদের ফ্যামিলি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিছে, তাদের দেশে তাদের পক্ষে সরকারকে জানাইছে এবং ওই সরকার এখানকার এনজিওর সাথে যোগাযোগ করছে এবং তারা দুইজন মিলে তাদেরকে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে, মানে মায়ানমার থেকে উদ্ধার করে নিয়ে আসছে, কোনো টর্চার বা কোনো কিছু ছাড়া। আর দুইজন চাইনিজ ছিল আরো, তারা জিজ্ঞেস আসলে করলাম সব আপনারা জায়গায় কিভাবে কম আসছেন, তখন বেশি তারা ভালো ট্রান্সলেট মানুষ করে বললো যে আছে, তারা ওইখানে যার কারণে $12,000 পে করে ঠিকই আসছে। আছে। তখন আমার বলছে যে আমি জিজ্ঞাসা করলাম যে আমার নেক্সট প্রসেস কি, তখন বলছে যে আপনাকে 4-5 দিন অপেক্ষা করতে হবে, ওইখানে এনআরএম হবে। এনআরএম হচ্ছে আমি অ্যাকচুয়ালি হিউম্যান ভিকটিম ট্রাফিকিং এ শিকার হয়েছি কিনা। তখন তারা এনআরএম আসলো 4 দিন পরে, তখন এনজিও আমার ওষুধ কাপড় লতা সবকিছু দেয়। তখন 4 দিন পরে এনআরএম আসলো, আমি এনআরএমের সাথে ওইখানে থাই গভর্নমেন্ট ছিল, থাই গভর্নমেন্টের ইমিগ্রেশন অফিসার ছিল, আর্মি ছিল, পুলিশ ছিল, আইওএম এর লোক ছিল, বিভিন্ন সংস্থার লোক ছিল। তারা আমাকে জিজ্ঞাসা করে কি কি হয়েছে, আমি তাদেরকে সবকিছু খুলে বলি যে আমার সাথে এরকম এরকম হয়েছে এবং আমার বাইরা ওইখানে আটকা আছে, তাদেরকে উদ্ধার করতে চাই আমি। তখন তারা বসে আমার প্রমাণ কি, আমার কাছে যে যে প্রমাণ ছিল ওই কম্পাউন্ডের ছবি, বসের ছবি, যা দরকার আমি সব তাদেরকে দেখাইছি, এবং লাস্ট পর্যন্ত তারা আমারে বলছে যে সত্যি তারা আমার প্রতি গর্বিত এবং তাদের যতটুকু করণীয় আমি যেন তারা আমার জন্য করবে। তখন তারা আমার জিজ্ঞেস করে আপনি কি এখানে থাকতে চান নাকি দেশে যেতে চান। তো আমি বলছি যে আমি এখানে থাকতেও চাই না, আমি দেশে চলে যেতে চাই, কিন্তু একা না, আমার ভাইদের নিয়ে যেতে চাই, কারণ তারা আমি একমাত্র তাদের ভরসা, আমি একমাত্র তাদের ভরসা, কারণ সবাই আমার জন্য সবাই অনেক স্যাক্রিফাইস করছে এবং তারা আমার জন্য বাঁচছে, কারণ বসে যখন মারতে যাইতো আমি বসরে বোঝাই তাদেরকে মায়ের থেকে রক্ষা করতাম। হুম। আমরা গর্ববোধ করি এরকম ছেলে যেন প্রতিটা মায়ের ঘরে হয়, কারণ ভাইয়ের জন্য অনেক আরো ভাই বেঁচে গেছেন। আসলে ধন্যবাদ সবাইকে, ভিডিওটি শেয়ার করে দিবেন আর সতর্ক করে দিবেন সবাইকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন কিভাবে দালালের খপ্পরে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে বাংলার অনেক যুবকেরা। সুপ্রিয় দর্শক, আপনারা আমার এই ভিডিওটি দেখে সবাই সতর্ক হয়ে যাবেন, আর আমি আশা করব আপনারা দালালের মাধ্যমে কোনো কিছুতে বা ইউরোপের স্বপ্ন দেখবেন না। নিজের আত্মীয় স্বজন বা নিজের কেউ যদি ইউরোপে থাকেন তাহলে তাদের মাধ্যমে যাবেন। দালাল বা পরিচিত অমুক তমুক
অনেকেই থাকে, এদের মাধ্যমে আপনারা ইউরোপে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ এরা আপনাদেরকে বিক্রি করে দিতে পারে। বর্তমানে পরিস্থিতি আপনারা তো বুঝতে পারছেন, আপন মানুষই আপন হয় না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।